এরকম ছাতা দিয়ে না, সারা জীবন ছাতার মতো হয়ে থাকবো তোমার মাথার উপর। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু মৃধা, আবার সুন্দরবন লাইফে আর নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে বেরোচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে নদীপাড়ার দিকে, মানে আমার জন্মস্থান যেখানে সেখানে যাচ্ছিলাম। আর সেখানে যাচ্ছিলাম, আপনারা কটা ভিডিওর আগের ভিডিওতে দেখেছেন বিমল গায়েন যিনি জ্যাঠামশাই আমার, উনি বাঘের গল্প বলেছিলেন এবং আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ওনার মুখ দিয়ে একটা গল্প শুনতে। তো সেই রকম প্ল্যান মাফিক আজকে বেরোচ্ছিলাম নদীপাড়ার উদ্দেশ্যে। বেরোনোর টাইম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়েছি এখন মাঠের দিকে, কারণ মাঠে গরু বাঁধা আছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। মা ভয়ে আমাকে ডেকে দিয়েছে, ডেকে দিয়ে বলছে চল বাবা গিয়ে আগে গরুগুলো তুলে নিয়ে আসি। তো মা আর আমি সেরকম ভাবে আর কি বেরিয়েছি। গরু কোথায় বাঁধা আছে? না ক্লাবের মধ্যে ওখানে বাঁধা। তা বৃষ্টিতে বিদ্যুৎ না হলে অসুবিধা হবে। যাই হোক, এখন একটু ঘুরে আসি মাঠের দিক দিয়ে, কি অবস্থা দেখে আসি মাঠে, আর গরুগুলো তুলে দিয়ে আসি। আর বৃষ্টির ওয়েদারটা দেখাবো আপনাদের। বৃষ্টির যে মৌসুম আমাদের এই সুন্দরবনের, অ্যাকচুয়ালি যে গাছগুলো আছে আমাদের বাড়িতে, সব হাওয়া এত পরিমাণে হচ্ছে যে হাওয়ায় গাছগুলো নুয়ে পড়ে যাচ্ছে। তো সেরকম পরিবেশ আজকে আপনাদেরকে দেখাবো, যে ঠিক বৃষ্টির দিনে ঝড় হলে, বৃষ্টি হলে ঠিক কেমন প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় গ্রামে, সেটা আপনাদের দেখাবো। চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করছি। চলো মা। দেখুন বন্ধুরা, বাঁশঝাড় ছিল আমাদের ঘরের পিছনে, এত পরিমাণে যে হাওয়া দিয়েছে, সেই হাওয়ার কারণে সব বাঁশঝাড় নুয়ে পড়েছে পুরো চালের উপরে। পুরো চাল বরাবর সব বাঁশঝাড়গুলো পড়ে আছে দেখুন। আর এদিকে দেখুন ধানগুলো পুরো শুইয়ে দিয়েছে। কি অবস্থা দেখুন, প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখুন এই সামনের দিকে দেখুন ধান কি অবস্থা হচ্ছে দেখুন। এত পরিমাণে যে ধান নুয়ে নিয়ে যাচ্ছে, এত পরিমাণে যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখুন একবার বাঁশ ঝাড়গুলো কি অবস্থা দেখুন। চারিদিকের পরিবেশটা একবার দেখুন। তো চলুন এবার আমরা যাব আমাদের মাঠে, যেখানে আমাদের গরুগুলো বাঁধা আছে। তো আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে মাঠে গরু বাঁধা, সেই গরু দেখাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সুন্দরবনে একটা মারাত্মক পরিবেশ নিয়ে থাকি, হাঁস মুরগি গরু ছাগল, তো সব মিলিয়েই আমাদের গোটা জীবন। এইভাবেই কিন্তু আমরা জীবন জীবিকা নির্বাহ করে থাকি। তো সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার, তো এর জন্যই হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আমাদের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু অসাধারণ একটা রাস্তা। দেখুন চারি সাইড দিয়ে কি সুন্দর সবুজ হয়ে আছে। আর এই বৃষ্টির দুপুরটা আলাদাই লাগছে দেখুন। এদিকে আমার মা প্লাস্টিকটা দিয়েছে, আর এদিকে আমাদের পম্পা আজকে ক্যামেরাম্যান ছিল, কিন্তু যাই হোক, মানে ছাতা আর ক্যামেরা দুটো একসঙ্গে ধরতে পারছে না, তো তার জন্যই আমাকে ধরতে হলো। দেখুন কি অবস্থা। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, শীত করছে, কাঁপছে গরুগুলো। পম্পা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই তো আরেকটা গরু, ওই তো মাঠে। এই বৃষ্টির দিনে দেখুন কি অবস্থা গরুগুলো। ওমা তুমি এটা নিয়ে আসো। গরু শীত লেগে গেছে বন্ধুরা। এইখানটা আপাতত বাঁধো পম্পা, মা আসুক। ও মা, গরু সব কাঁপছে দেখো, গরু কাঁপছে দেখো। চ চ বাবা, চলো চলো চলো, ওই ঘরে চলো। টানো টানো টানো, চলে আসবে চলে আসবে। ওর বাচ্চাকে দেখেছে তো, ওই জন্য ও টেনে চলে যাচ্ছে। আর এই কুকুরগুলো সব এখানে আছে, এরা ভিতরে যাওয়ার জায়গা নেই। এই বৃষ্টির দিনে যা অবস্থা। কি করছো? চাল? হ্যাঁ। ওই ডাকিস না। ওমা কোথায় যাচ্ছ?
তা দাও। বাগানের মধ্যে বৃষ্টির সময় আর এত পরিমাণে সব গাছ হয়ে আছে, এর মধ্যে ঢোকাটাও কিন্তু খুব চাপের ব্যাপার। আর বন্ধুরা একটা কথা বলা হয়নি আপনাদের, আমাদের যে এই যে জমির এই মাথায়, এটা আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় ব্যাড়ের মাথা বলে। তো এই ব্যাড়ের মাথায় প্রচুর পরিমাণে কিন্তু বিষাক্ত সাপ আছে না পম্পা? একদিন রাত্রিবেলা এখান থেকে আমি যাচ্ছি পম্পা, কি বলবো কি বড় সাপ আমার, মানে ছেলেকে নিয়ে পড়তে যাচ্ছিলাম ওই যে ওই বুড়িদের বাড়ির ওই পথের সামনে ওইখানটায় ওইখানটায় ওই যে দুটো ঝোপঝাড় আছে না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওখানে কিন্তু এত বড় একটা কালা সাপ ছিল, এত বড়। ছেলে তো ওই সাপের পা দিচ্ছিল, তুমি টেনে নিয়ে এসেছিলে। ওমা এইখানে কদিন আগে একটা বিষাক্ত সাপ দেখেছি, অনেক বড়। তাই? হ্যাঁ কোথায় চলে গেছে জানতে, সাপ এক জায়গা থাকে তো না। হ্যাঁ সেটাই কথা, কিন্তু এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ আছে। আছে, থাক ওরা ওদের মধ্যে থাক বাবা, আমাদের সামনে হবে না, আমাদের সামনে আসার দরকার নেই বাবা। বন্ধুরা এরা কিন্তু একটুখানি শান্তি পেয়েছে, যে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আর যা বৃষ্টি হচ্ছিল একটু থেমেছে, মানে খুব কষ্ট পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ মা চলো দেখি জমি কি অবস্থাটা দেখে আসি। তোমরা আজকে খোয়ালি করতে গেছিলে, তোমাদের কমপ্লিট হয়ে গেছে? না গো বাবা, এখনো ওই গো মিলিকা, এখনো দুদিন। আর আমাদের পম্পার হাতের কিন্তু জবা ফুল গাছ রবা, দেখুন বন্ধুরা, আমাদের পম্পা কিন্তু প্রচুর ফুল গাছ ভালোবাসেন। যেটা লাগায় সেইটাই কিন্তু ওর হাতে আবার ভালোই হয়, সবার হাতে সবকিছু হয় না, কিন্তু বলতে হবে না আমি গাছ লাগালে কিন্তু আমাদের গাছ হয়। সজনে গাছ বকফুল গাছ, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে সজনের সময় যখন সজনে হয় তখন এত পরিমাণে সজনে হয় যে পুরো গাছ নুমিয়ে ফেলে না, বলো? এই দেখুন সজনে গাছগুলো দেখুন, প্রচুর পরিমাণে সজনে হয়। দেখুন বন্ধুরা, আপনাদের এই ধানের সার দেওয়া দেখিয়েছিলাম, ধান পুরো টকটকে লাল হয়ে গেছিলো, মানে ধানের গ্রোথ এত কমে গেছিলো। তারপরে সার মারার পর একটু ধানের গ্রোথটা একটু ভালো হয়েছে। ও মা কত দূর হয়েছে তোমাদের ঘাস বাসা? হ্যাঁ হ্যাঁ ওই যে খিঁচ ধানগুলো দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের চাদরের কানা। তারপর বলো, ওই ধারটা পুরো কালকে হয়ে যাবে এটা? কালকে না, এখনো দুদিন লাগবে। আর এই দেখো এই যে এরকম ঘাস আছে না, হ্যাঁ ওইরকমই আছে তো। এ তো অল্প ঘাস এর ভিতরে, কিন্তু ওর ভিতরে অনেক ঘাস। ও চল মাঠে দেখি যাই দেখি শুন। চলো দেখি যাই। এইখানটা আর দাও। আমার পম্পা গাড়ি যাচ্ছে মাঠে। তোমার দেখো ওই সাইডে ওই ধানগুলো হলুদ হয়ে আছে না, হ্যাঁ ওগুলো মানে সার দেওয়ার, তোমার ছেলেরা মানে সার দিতে পারেনি ভালো করে ঠিকঠাক, তার জন্য এরকম ইয়ে। আর এই দেখো এই সাইডে জল নেই, ওই জন্য অতিরিক্ত ঘাস, বর্ষা হয়েছে বলে একটু জল হয়েছে, ঘাস ছিঁড়ে গুঁড়ে নিয়ে তোরা ঘাস উড়কায়নি, মানে উড়কাতে পারিনি, জল নেই তো কিভাবে উড়কাবে? হ্যাঁ চলো দেখি যাই, কতদূর করেছো দেখে আসি। এই সাইডে জল আছে, এই সাইডটা পরিষ্কার, আর ওই সাইডটা দেখো জল নেই একদম। হ্যাঁ এই সাইডে জল কম আছে। মা এই বছর কিন্তু ধান ভালো হবে না মা? ধান ভালো হবে হবে, এখনো সার পারবে তেল ধান, ও মানে এখন গ্রো করার টাইম আছে তাই তো? দেখুন এইরকম ঘাস হয়েছে ধানের মধ্যে, কি অবস্থা! এরকম ঘাস হলে ধান কোনোদিনই ভালো হবে না বন্ধুরা। মানে ধান যে আমরা যে কৃষি মানুষ, আমাদের ধান চাষের উপরে আমাদের ডিপেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে যদি ধান যদি মাঠে লাগানোর পর এত পরিমাণে যদি ঘাস হয়, ধান তো হতে পারবে না। আর ধান না হলে আমরা খাবো কি, এটাই হচ্ছে কথা। তো তার জন্য তড়িঘড়ি আর কি এই ঘাস বাছতে গিয়ে, এই যে এত চামটা ঘাস হয়েছে বাছতে গিয়েই প্রায় 3-4 হাজার টাকা লেবার চলে গেছে। তো 3-4 হাজার টাকা লেবার চলে গেছে, সার ওষুধের দাম আছে, তারপরে ধান লাগানোর সময় তখন হচ্ছে লেবার ছিল। তো সব মিলিয়ে বছরে বর্ষার সিজনে টোটাল লেবার খরচ, সার খরচ, সব খরচা মিলিয়ে প্রায় অ্যাপ্রক্স 25,000 টাকার মতো প্রায় খরচা হয়। আর ধান লাগিয়ে কত বস্তা হবে? বিঘা প্রতি 10 বস্তা ধানও হবে না। খরাই ধানের একটু বেশি হয়,
বিঘা প্রতি এরকম হয় 11-12 বস্তা করে হয়, কিন্তু বর্ষার ধানটা একটু কমই হয়। তো চলুন সামনের অবস্থা দেখে আসি। তার মানে দুদিন হলো, কজন লেবার ছিল? 7 জন। সাঁতারে না। হ্যাঁ আমি আছি তো, তোমার মাথা ছাতা দেবো না, তোমার ছাতা আমি। সবসময় তোমার কেয়ার করা, তোমার কোথাও কোনো প্রবলেম হলে সেটা দেখার দায়িত্ব আমার। ওই জন্য তোমার বাবা মা আমার উপর ভরসা করে আমাকে তুলে দিয়েছে, আর সেই দেখভাল সেই কেয়ার আমার করা উচিত। এরকম ছাতা দিয়ে না, সারা জীবন ছাতার মতো হয়ে থাকবো তোমার মাথার উপর। এই দেখুন একবার তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণে ঘাস হয়েছে দেখুন। এই ঘাসগুলোকেই আর কি বেসিক্যালি বাঁচা হচ্ছে, মানে এত পরিমাণে ঘাস হয়েছে। এইখানে লেদা পোকা লেগেছে দেখলাম প্রচুর পরিমাণে। এই দেখুন লেদা পোকা, ধরলে কিছু হয় না তো হ্যাঁ? এই দেখুন এই 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 ধরনের পোকা ধানের গায়ে লাগলে কিন্তু ধান কিন্তু নষ্ট করে দেবে। ঠিক এই লেদা পোকাগুলোই লেগেছে। মা কিন্তু ঘাস বাছছে, দেখো মোটামুটি মা ঘাস বাছছে, দেখো ঘাস বাছতে পরিষ্কার করে দিয়েছি। তুমি একটু বাছো, দেখি তুমি কিভাবে ঘাস বাছছো। আমি তো ঘাস বাছতে পারি, কিন্তু বন্ধুদেরকে দেখাও যে তুমি কি করে ঘাস বাছছো। দেখানোর জন্য কেন ঘাস বাছবো? তুমি বাছতে এমনিতে পারো না? বন্ধুরা সত্যি কথা বলতে বাড়িতে আমি একটু কাজ কমই করি। এই ধান, তারপরে এই জমির কাজ, কাদা জলের কাজ আমি একটু কমই পারি। কিন্তু বাধ্যতামূলক এই কলকাতা থেকে আসার পর জঙ্গল, ধান, ক্ষেত, কাদামাটির কাজটা একটু বেশি করছি। কারণ কি করব, আমার আর কোনো ভাই নেই, আমার দিদিদের সবার বিয়ে হয়ে গেছে। তো এবার যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে, কি মা? তো সেই জন্যই নিজেই সবকিছু করছি, কিন্তু তবুও পেরে উঠছি না। ছোট থেকে তো হ্যাবিট নেই, হঠাৎ করে কাজ করছি মানে সেই কাজ কষ্টটা কিন্তু আস্তে আস্তে শরীরে সয়ে যাবে। তো সেরকম ভাবে আস্তে আস্তে কাজের মধ্যে অ্যাক্টিভ হতে হবে। তুমি বললে হঠাৎ করে বন্ধু দেখানোর জন্য আমি ঘাস বসে দেবো, এটা আর্টিফিশিয়াল হয়ে যায়, এটা আমি পছন্দ করি না। তুমি বাছতে পারো তো? পারি, কিন্তু কষ্ট হয়ে যায় না। কিন্তু এখন যে ঘাস বাঁধবো আমি তাহলে দেখানোর জন্য বাঁধবো, এটা হয় না। আর সকালে সারাদিনই ঘাস বাঁধে। সারাদিন মা কিন্তু দারুণ কষ্ট করতে পারে, তো আমার মতো কষ্ট আমি করতে পারি। তো বন্ধুরা একটা কথা সাথে সাথে বলি যে সুন্দরবনের কোরিডিয়ার যে ভিডিও আছে, সুন্দরবনের যে মানে বাঘে ধরার যে ঘটনা, সুন্দরবনের জঙ্গলের যে কথা, সব মিলিয়ে মিশিয়ে গোটা ভিডিও আসবে। আর আমার চ্যানেলটাকে একটুখানি আপনাদের বোঝাতে হবে, বুঝতে হবে আপনাদের যে আওয়ার সুন্দরবন লাইভ গ্রামীণ সুন্দরবন জঙ্গল সব বিষয়ে কিন্তু তুলে ধরবে। তো আমাদের সামাজিক জীবনযাপন, আমাদের যে গ্রাম্য জীবনযাপন, এই গ্রাম্য জীবনযাপন, সামাজিক জীবনযাপন, এটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা আশা করছি সবাই দেখবেন এবং পাশে থাকবেন। আপনারা আপনাদের ভালোবাসা সেটা সম্ভব, আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই আমি বড় জায়গায় উঠতে পারবো না, বড় কিছু করতেই পারবো না। কারণ আমি 1.5 বছর ধরে ভিডিও বানিয়েছি, কিন্তু প্রত্যাশা মাফিক ফল পাইনি। যেভাবে বাঘের জঙ্গলে গেছি, বাঘ দেখেছে, বাঘে আমার একবার অ্যাটাক করেছিল, সেখান থেকে মা বাবার অনেক আশীর্বাদ ছিল আমার উপর, আপনাদের অনেকের ভালোবাসা ছিল আমার উপর, তো হয়তো সেখান থেকে ফিরে আসতে পেরেছি। দেখুন কচুর ফুল হয়েছে, আর এদিকে কি ঘন জঙ্গল হয়ে গেছে, যাওয়াটাও খুব চাপের ব্যাপার। চিংড়ি মাছ দিয়ে রান্না কিন্তু জমে যাবে না পাম্পা? এইগুলো খাবে কিন্তু নষ্ট করবে না। এই একটা গাছে কটা ফুল হয়েছে? কচুর গাছে একটা গাছে 2-3টে ফুল হয়, কিন্তু আমি তো বাড়ির গাছে দেখেছি তো একটাই করে হয়। এই এই সাইডটা বন্ধুরা আবার ধানটা একটু ভালো হয়েছে। দেখুন কি ঘন মানে ঘাস হয়ে গেছে, জঙ্গল টাইপের হয়ে গেছে। কত বড় ছোলা কচুর গাছ দেখো। একটা আগ গাছ লাগিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আগ গাছটা এখান থেকে হয়ে যাবে।
সেই মাথার দিকে একটু দাও। চলো দেখি। এদিকে আসো। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগানো আছে, সব রকমের গাছ। আর এত পরিমাণে গাছ লাগানো আছে যে দেখতে পাচ্ছেন, চারিদিকটা দেখতে পাচ্ছেন এত পরিমাণে ঘন জঙ্গল হয়ে গেছে। আর এখানে কিন্তু সাপের উপদ্রব মারাত্মক, এত পরিমাণে সাপের উপদ্রব। আর এই সাপের উপদ্রব বলতে আমাদের অ্যাডভেস্টার ছিল কিছু ঘরের পিছনে, এবার শুয়ানো ছিল। এবার আমাদের একটা কাজে লেগেছিল বলে এই অ্যাডভেস্টার উঁচু করেছি। তো এক জায়গা থেকে মিনিমাম 10 থেকে 12টা বিষাক্ত সাপ বেরিয়েছে, সব ছোটো ছোটো সাইজের, মানে সাপের বাচ্চা করেছিল ওখানে। ওমা এইখানে আমার পেয়ারা গাছ তো, দেখুন বন্ধুরা পেয়ারা গাছ প্রচুর পরিমাণে। আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে মারাত্মক, প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা গাছ আছে। তোলে কচুলতিগুলো তুলে নাও, এখানে তো আসা হবে না বর্ষা হচ্ছে। আর এমনি এই সাইডটা আসাও হয় না, তুলে নাও। আর এই ঝাড়া যায় হয়েছে কচুলতিগুলো তুমি এই যে কটা কেটে গেল নাকি, কেটে গেছে। চলুন একটু সামনের দিকটা আপনাদের দেখায়। হলুদ গাছ কিছু লাগানো আছে এখানে, প্রচুর পরিমাণে হলুদ গাছ লাগানো আছে। আর পেয়ারা গাছটা দেখতে পাচ্ছিল না তখন ওখান থেকে ভালো করে। এই পেয়ারা গাছটা দেখুন, পুরো ঘন জঙ্গল, এর মধ্যে কেউ যাই না আমরা ভয়ে, কারণ এই বৃষ্টির সময় তো একটু সাপের উপদ্রব একটু বেশি আছে। হলুদ গাছগুলো কিন্তু ওমা আর নেই, পাওয়া গেল না। একটাও পাখি পেয়ারা না, কমপ্লিট। হ্যাঁ ঘাটের কাছে পেয়ারা গাছটা দিয়েছে নাকি, এইবার দিয়ে চলো। এই পথ দিয়ে যাবো না, চলো এই পথ দিয়ে চলো। তো চলো এই পথ দিয়ে, তো রাস্তায় উঠতে আসো, রাস্তায় উঠে আসো। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে জমি আছে, সেই জমি দিয়ে যাচ্ছি। কারণ আমাদের এত দূর আসার পর, মানে আমাদের সেই ব্যাড়ের মাথায় আসার পর আবার এখান থেকে ফিরে যেতে হবে। তো তার জন্য আমরা এই শর্টকাট রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে না? দেখ লাভ হয়েছে, বৃষ্টির মাথায় বেরিয়ে কচুর লতি তো তুলে নিয়ে যাচ্ছি। চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। দেখো হাতের অবস্থা কি হয়েছে। আমি সারাদিন মাঠে ছিলাম না, তোর মাঠে ছিলই না। দাদা তুমি তো মাছ বিরাজ করতে পারো, আমরা তো পারিনি। তো দুপুর থেকে দেখলেন কতটা বৃষ্টি হলো। আর এখনো পর্যন্ত দেখুন আকাশ কিন্তু পুরোটাই মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, যে যাই করে আমরা মাঠ থেকে ঘুরে এলাম, গরুগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম। তো বিকেলবেলা তাও এখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা। তবু তার মধ্যে দিয়ে যে আমাদের নিজেদের যে দৈনন্দিন কাজ, সেই কাজ কিন্তু করার চেষ্টা করলাম এবং করে ফেললাম। তো আজকের পর্বটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।